আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আপনাদেরই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার নিয়ে। তো একটু ধৈর্য সহকারে বসেন, আশা করি সবার মনের উকি দেওয়া প্রশ্নের কিছু কিছু টাচ হয়তো আপনারা আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্নটা করেছেন ফুয়াদ হোসেন। উনি লিখেছেন, উনি বোঝানোর চেষ্টা করেছেন অ্যাকচুয়ালি যে ওনার আইএসপি ওনাকে বলেছেন যে ওনারা যে অনুটা দিয়েছে ওটার পোর্ট হচ্ছে গিগাবিট, আর ফুয়াদ ভাই যে রাউটারটা ইউজ করতেছেন তার পোর্ট হচ্ছে এমবিপিএস পোর্ট, মানে আইএসপি খুব সম্ভবত এটাকে নন গিগাবিট রাউটার বলতে চেয়েছেন। যাই হোক, এই কারণে উনি স্পিড কম পাচ্ছেন এমনটা ওনার আইএসপি ওনাকে বলেছেন। এখন ফুয়াদ ভাই কোন রাউটার কিনবেন সেটা জানতে চাচ্ছেন। ফার্স্ট অফ অল, আপনার লাইনের স্পিড যদি অর্থাৎ র ব্যান্ডউইথ যদি 100 Mbps এর উপরে হয়, ইভেন আপনার এফটিপি সার্ভার যেটা ওইটারও স্পিড যদি আপনি 100 Mbps এর উপরে পান এবং আপনি ফ্রিকোয়েন্টলি এফটিপি সার্ভারটা ইউজ করেন, তাহলে এখানে গিগাবিট রাউটারের আসলে কোনো বিকল্প নাই। বাট আপনার র ব্যান্ডউইথ অর্থাৎ আপনি যে ব্যান্ডউইথটা তার কাছ থেকে নিয়েছেন, মূল ব্যান্ডউইথটা ওটা যদি 5 থেকে 6 Mbps হয় বা তার কাছাকাছিও হয়, তাহলে আপনার জন্য একটি 100 Mbps এর রাউটার যথেষ্ট। স্পেশালি আপনি যদি শুধুমাত্র থিওরিটিক্যাল ডাটা ট্রান্সফারেরটা চিন্তা করেন তাহলে। তবে আপনি যদি ডিভাইস ম্যানেজমেন্ট, ডাটা প্রসেসিং রেট এইগুলো যদি চিন্তা ভাবনা করেন, এগুলো যদি মাথায় রাখেন, তাহলে আপনাকে একটু হাই এন্ডের রাউটারের কথা চিন্তা ভাবনা করতে হবে। এবং স্পেশালি আপনি দেখবেন যে ওই ধরনের রাউটারগুলোর পোর্টগুলো গিগাবিটই থাকে। আর আপনার আইএসপি আপনাকে যেটা বলছে যে আপনার অনুটা আসলে গিগাবিট, এবং এই কথাটা একদম রাইট, কারণ অনুগুলো সবসময় মিনিমাম 1000 Mbps এর হয়। এবং এটাও ঠিক যে একটা গিগাবিট রাউটার ছাড়া আসলে গিগাবিট অনুর যে গিগাবিট কানেক্টিভিটি, এটার যে ফুল পটেনশিয়াল, এটা আপনি কখনো এনজয় করতে পারবেন না। তারপরেও আপনার ডিভাইস ক্যাপাসিটি যদি কম লাগে, অর্থাৎ আপনি খুব কম সংখ্যক ডিভাইস চালান এবং আপনার যে ব্যান্ডউইথটা অর্থাৎ মূল যে ব্যান্ডউইথটা এটাও 5 থেকে 6 Mbps এর বেশি না, তাহলে আপনার আসলে গিগাবিট রাউটারের দিকে যাওয়ার দরকার নাই ওই অর্থে। অর্থাৎ আপনার রাউটারের যে ওয়াইন পোর্ট সেটা হচ্ছে 100 Mbps, এই রাউটারটাই আপাতত যথেষ্ট। তবে আপনার প্রয়োজন না থাকলেও আপনি বেটার পারফরমেন্স, বেটার ডিভাইস ক্যাপাসিটি এবং ফার্দার ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আপনি চাইলে একটা গিগাবিট রাউটার কিন্তু কিনতে পারেন। এক্ষেত্রে TP-Link-এর Archer C6V4 নতুন যেটা বের হয়েছে এবং QDWR1300, এই দুইটা রাউটারের কথা আপনি মাথায় রাখতে পারেন। পরের যে প্রশ্নটা করেছেন ওনার নাম হচ্ছে আলামিন। তো ওনার বক্তব্য হচ্ছে এরকম যে আমার রাউটার TP-Link-এর Archer C64, আর আলামিন ভাই যে অনুটা ব্যবহার করতেছেন সেটা হচ্ছে ফাইহোমের। কিছুদিন যাবত ওনার অনুটা নেট চলতে চলতে লাইনটা ছেড়ে দিচ্ছে, অনু থেকে ফাইবার অপটিকের প্যাচকটটা খুলে আবার নতুন করে লাগালে ঠিকমতো চলে, এরপরে আবার একই সমস্যা করে। এর সমাধানটা উনি জানতে চাচ্ছেন। তো এক্ষেত্রে ভাই আপনার 100% পসিবিলিটি হচ্ছে লেজার দুর্বল থাকার। সাধারণত যেসব অনু এবং যেসব রাউটারগুলো আপনার লেজারের প্রতি একটু বেশি সেন্সিটিভ থাকে, ওই ডিভাইসগুলোই দেখবেন যে এই ধরনের সমস্যাগুলো বেশি করে। কিন্তু তার মানে এই না যে সমস্যাটা হচ্ছে আপনার রাউটার অথবা অনুর, বরঞ্চ আপনার রাউটার এবং অনু যদি লেজারের প্রতি খুব বেশি সেন্সিটিভ থাকে, ওইগুলোই আপনার আসলে ব্যবহার করা উচিত। তাহলে আপনি অ্যাকচুয়ালি আপনার লেজারের যে কি কন্ডিশন আছে সেটা ভালো মতো বুঝতে পারবেন এবং আপনার আইএসপি আপনাকে সঠিক ব্যান্ডউইথটা দিচ্ছে কিনা। অর্থাৎ ব্যান্ডউইথের সাইজটা হয়তো বা আপনি ঠিকঠাক মতোই পাইতেছেন, বাট ব্যান্ডউইথের যে একটা কোয়ালিটি থাকে বিহাইন্ড দ্য সিন, ওই কোয়ালিটিটা আসলে কিরকম এনশিওর আপনার আইএসপি আপনাকে করতেছে, এই জিনিসটা আপনার যদি একটু লেজার সেন্সিটিভ রাউটার থাকে, লেজার সেন্সিটিভ অনু থাকে, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। যাই হোক, সমস্যার সমাধানের জন্য আপনি আপনার আইএসপিকে বলতে পারেন তার লেজারটা টেস্ট করার জন্য। যদি দেখেন যে সেটা -25 অনেক বেশি উপরে চলে গেছে, অর্থাৎ ধরেন যে -28 বা -30, তাহলে ওনাকে এই ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ করেন। 3 নম্বর প্রশ্নটা করেছেন মাহিম ইসলাম। ওনার বক্তব্য হচ্ছে ওয়াইফাই এর ডিবি -27 dBm, এটা আইএসপি মেশিন দিয়ে মাপা হয়েছে, কিন্তু এই লেজারে আসলে নেটটা ঠিকভাবে চলবে কিনা সেটা উনি জানতে চাচ্ছেন। আই থিঙ্ক আপনি ওয়াইফাই এর ডিবিএম বলতে ফাইবারের যে লেজার সেটাকে বুঝাইছেন। যদি তাই হয় তাহলে -27 ইজ নট ডিসেন্ট অ্যাট অল। আপনার লেজার যদি খারাপ থাকে তাহলে আপনি দেখবেন যে ব্যান্ডউইথের পরিমাণ আপনার ঠিকঠাকই আছে, কিন্তু ল্যাটেন্সির পরিমাণটা লাইনে বেড়ে যাবে। মনে রাখবেন, লেজার দুর্বল নাকি সবল তার সঙ্গে আসলে ব্যান্ডউইথের সাইজের খুব একটা সম্পর্ক নাই, কিন্তু ব্যান্ডউইথের কোয়ালিটির ডিরেক্ট একটা সম্পর্ক আছে। তো এই ধরনের লেজারওয়ালা লাইন দিয়ে আপনারা যেসব কাজ করতে গিয়ে খুব বেশি ধরা খাবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন মাল্টিপ্লেয়ার গেমিং এবং ভিডিও কলিং। কারণ এই ধরনের লেজারে আসলে প্রচুর পরিমাণ প্যাকেট লস থাকে, যার আলটিমেট রেজাল্ট হচ্ছে হাই ল্যাটেন্সি। আর আপনারা তো জানেন যে ভিডিও কল, গেম এসবের প্রধান একমাত্র শত্রু হচ্ছে ল্যাটেন্সি। তবে কন্টিনিউয়াস ডাউনলোডিং, 4K স্ট্রিমিং বা HD স্ট্রিমিং এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ল্যাটেন্সিটা খুব বেশি একটা ইস্যু তৈরি করে না। তারপরেও লেজারটা যদি বেশি থাকে তাহলে এই ধরনের স্ট্রিমিংয়ের সময় ভিডিও আটকে যাবে এবং আপনার ইউজার এক্সপিরিয়েন্সের 12টা বাজবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার বাসায় ধরেন প্রচুর পরিমাণ ডিভাইস আছে এবং আপনি সবগুলো ডিভাইসের মেরিট হিসাব করে আপনার আইএসপির কাছ থেকে আপনি ব্যান্ডউইথ নিছেন, কিন্তু আপনার ফাইবারের যে লেজার তার ডিবি বেশি, তাহলে কি সমস্যা হবে? দেখবেন যে আপনার প্রত্যেকটা ডিভাইসগুলোর পারফরমেন্স ডাউন থাকবে, কারণ ব্যান্ডউইথের সাইজ ঠিকই আছে কিন্তু কোয়ালিটি খারাপ।
আর খারাপ কোয়ালিটির ব্যান্ডউইথ মানে হচ্ছে হাই ল্যাটেন্সি। তো এই হাই ল্যাটেন্সির কারণে আপনার আইএসপির কাছ থেকে যদি আপনার ডিভাইস পর্যন্ত প্যাকেটগুলো আসতে সময় লাগে, অর্থাৎ ডাটা প্যাকেটগুলো আসতে সময় লাগে, তাহলে আপনার এই ধরনের যে বড় বড় ফাইলগুলো, অর্থাৎ ভিডিও স্ট্রিমিং বা ধরেন 4K স্ট্রিমিং, এগুলো দেখবেন যে চলতেছে ঠিকই, বাট প্রায় সময় দেখবেন যেগুলো বাফারিং করতেছে। তো আশা করতেছি আপনারা সবাই অ্যান্সারটা যদিও আমি ঘুরাই ফিরাই দিছি, তারপরেও মূল বিষয়টা বুঝতে পারছেন। তো এরপরে সরোয়ার মুর্শেদ উনি আমার আগের একটা ভিডিওতে বলা কিছু বিষয়কে উদ্ধৃত করছেন, যেখানে আমি বলেছিলাম যে অনুর মধ্যে যদি শর্ট থাকে তাহলে তার ইম্প্যাক্ট এসে ডিরেক্ট রাউটারের উপরে পড়বে। এখন আমি সেটাকে শর্ট সার্কিট মিন করতেছি কিনা সেটা উনি জানতে চাচ্ছেন। আর যদি শর্ট সার্কিট মিন করে থাকি তাহলে উনি বলতে চাচ্ছেন যে এটা আসলে পসিবল না, রাউটারের উপরে তার কোনো ইম্প্যাক্ট এসে পড়বে না, কারণ অপটিক্যাল ডিভাইসের শর্ট সার্কিট হলে তার ইফেক্ট রাউটারের উপরে এসে পড়ে না। দেখেন, অনুর লাইনের ক্ষেত্রে বিষয়টা বোঝেন আগে। আমরা কানেক্টর হিসাবে যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা ফাইবার অপটিক প্যাচ কর্ড, যেটা কিনা আইএসপির কালো রঙের যে ফাইবার অপটিক মূল কেবলটা থাকে তার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট মেনটেন করে। তো এই ধরনের কেবল দিয়ে কখনোই আসলে ওভার ভোল্টেজ আসে না। অনুর মধ্যে হাই ভোল্টেজ ঢোকার একমাত্র ওয়ে হচ্ছে অ্যাডাপ্টার। ওভার ভোল্টেজের কারণে যদি অনুর অ্যাডাপ্টারটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার ইফেক্ট এসে অনুর সার্কিটের উপরে পড়ার সম্ভাবনা আছে। সুতরাং ওভার ভোল্টেজ শুধুমাত্র আইএসপি এন্ড থেকে আসবে ইউজার এন্ড পর্যন্ত এমন না, এটা ইউজার এন্ড থেকেও ক্রিয়েট হইতে পারে। এবং শুধু যে ওভার ভোল্টেজের কারণেই অনু নষ্ট হবে এমন কোনো কথা নাই, অনু শর্ট হবে এমন কোনো কথা নাই। অনুর মধ্যে যদি ময়লা জমে এবং সেই ময়লায় যদি প্রচুর পরিমাণ ময়েশ্চার আটকায় তাহলেও অনুর যে সার্কিট সেটা শর্ট হয়ে যেতে পারে। এরপরে যিনি কমেন্ট করেছেন ওনার নাম হানিফ মাহমুদ, উনি বলতে চাচ্ছেন যে ওয়াইফাই 6 রাউটারের ল্যান পোর্ট দিয়ে কতগুলো ডিভাইস চালানো যায়। দেখেন, আপনি যদি ডিরেক্ট ল্যান টু ল্যান কানেকশন দেন তাহলে আপনি যে কটা ল্যান পোর্ট ওই রাউটারে আছে সে কটাই চালাতে পারবেন। ওয়াইফাই 6 এর যে কোনো রাউটারে আপনারা দেখবেন যে নর্মালি 4টা পোর্ট থাকে ল্যান পোর্ট, এবং 4টা পোর্ট দিয়ে আপনি 4টা ডিভাইস চালাতে পারবেন। এখন আপনি যদি সুইচ ব্যবহার করেন তাহলে সুইচের মাধ্যমে আপনি চাইলে স্প্লিট করে আরও অনেকগুলো ডিভাইস চালাতে পারবেন, যেহেতু ওয়াইফাই 6 এর প্রসেসর এবং ডাটা প্রসেসিং রেট একটু ভালো থাকে। এই ক্ষেত্রে ওয়াইফাই 6 এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি পোর্ট সংখ্যা একই থাকবে। ওয়াইফাই 5 এরও দেখবেন 4টা ল্যান পোর্ট, ওয়াইফাই 6 এরও দেখবেন যে 4টা ল্যান পোর্ট, বাট ওয়াইফাই 6 এর 4টা ল্যান পোর্টের মাধ্যমে আপনি চাইলে ওয়াইফাই 5 এর তুলনায় বেশি ডিভাইস অপারেট করতে পারবেন সুইচ ব্যবহার করে। এবং ওয়াইফাই 6 রাউটারগুলোতে সুইচ ব্যবহার করা কনভিনিয়েন্ট ওয়াইফাই 5 রাউটারগুলোর তুলনায়। এবং আপনাকে অবশ্যই এটাও এনশিওর করতে হবে যে আপনি আপনার আইএসপির কাছ থেকে মোটামুটি মানের একটা হ্যান্ডসাম ব্যান্ডউইথ নিয়েছেন আপনার ওই ল্যান পোর্টের ডিভাইসগুলোকে চালানোর জন্য। আজকে কিউএনএ সেশনটা অত বেশি লম্বা করতে পারলাম না, তবে খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।